চ্যালেঞ্জ করছি যে ওই ফাইলটা প্রয়োজন হলে কবর থেকে তুলে এনে আমরা ওই অপরাধীদের শাস্তি দেব। যে পশ্চিমবঙ্গে মহিলা মুখ্যমন্ত্রী, কিন্তু মহিলাদের সম্মান বলে কিছু অবশিষ্ট নেই। সেখানে পার্ক স্ট্রিট, কামদুনি, খড়জুনা, রানীনগর, গেদে, কাটোয়া, ধূপগুড়ি, হাঁসখালি, আরজিকর, সাউথ কলকাতা ল কলেজ, আরো অনেক ঘটনা আছে যেগুলো বলতে পারলাম, কারোর শাস্তি হয় না। একই রকম ভাবে আমার দেশেও হাথরাস, উন্নাও, কাঠুয়া আমার ঘটনায় কারোর শাস্তি হয়। ফলে যা তৃণমূল তাই বিজেপি। নারী নিরাপত্তার প্রশ্ন, এটা আজকে দিনের আলোর মতো পরিষ্কার, কেউ ওকে ডিপেন্ড করতে পারছে না। এ ওকে কামদুনি দেখাচ্ছে, ও ওকে কাঠুয়া। বামফ্রন্ট সরকার তো পশ্চিমবাংলায় বেকার ভাতা চালু করেছিল অধিকার বোধে, যে আমি চাকরি দিতে পারছি না বলে আপাতত বেকার ভাতা দিচ্ছি, যবে চাকরি দিতে পারবো তবে আর বেকার ভাতার প্রয়োজন হবে না। 5 বছর পর আর বেকার ভাতা থাকবে কিনা জানা নেই, কারণ এর আগে একটা প্রকল্প 2013 সালেই যুবক যুবতীদের নিয়ে চালু হয়েছিল, সেটার কি অবস্থা এখন তৃণমূলের নেতারা মুখেও বলছেন না সেই প্রকল্পটা। আমরা এই জায়গাটায় যেতে চাইছি যে আমি সরকারের থেকে কিছু সাহায্য পাই, সেটা আমার অধিকারে আমি পাই, আমাকে কোনো একজন দুজন দয়া বা করুণা করছে, কিন্তু আমার নিরাপত্তার প্রশ্ন সেইটা সরকার দেখছে না কেন? শ্রীমতী রত্না দেবনাথ সিবিআই এর কাছে 50টা প্রশ্ন করেছে, এই প্রশ্নের উত্তর কিন্তু আজও আসে। সিবিআই কেন হলফনামা বদলে ফেললো, সে প্রশ্নের উত্তর আজও আসে। স্বরাষ্ট্রমন্ত্রী কেন এই ধরনের একটা বিরলতম অপরাধের ঘটনায় পরিবারের সাথে তারা চিঠি লেখা সত্ত্বেও এসে দেখা করতে পারলেন না, সে প্রশ্নের উত্তর এখনো আসেনি। আমরা সেই প্রশ্নের উত্তর চাই। নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গলে আপনাদের সকলকে স্বাগত। রাজ্যের অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র এবারে বিধানসভা নির্বাচনে হচ্ছে পানিহাটি বিধানসভা কেন্দ্র। তার কারণ আরজিকর কাণ্ডের যে নিহত চিকিৎসক অভয়া, এই অভয়ার বাড়ি হচ্ছে এই পানিহাটি কেন্দ্রে। এই পানিহাটি কেন্দ্রের থেকে বহু প্রতিবাদ উঠে এসেছে, যে প্রতিবাদের শিখা ছড়িয়ে পড়েছে সমগ্র জেলা, রাজ্য এবং তার পাশাপাশি দেশ ও বিদেশে। তাহলে বুঝতেই পারছেন যে কতটা গুরুত্বপূর্ণ কেন্দ্র এই মুহূর্তে পানিহাটি কেন্দ্র। এবং এই পানিহাটি কেন্দ্রের যে ইস্যুতে, অভয়া ইস্যুতে জেল পর্যন্ত খেটেছেন এখানকার একজন সিপিআইএম প্রার্থী অলতান দাশগুপ্ত, তিনি এবারের বিধানসভা নির্বাচনে পানিহাটি কেন্দ্রের প্রার্থী হয়েছেন। বাম এই প্রার্থীর মুখোমুখি হয়েছি আমরা ইমেজ বেঙ্গলে। নমস্কার কল্পনা দা, ইমেজ বেঙ্গলে প্রথমেই আপনাকে স্বাগত। পানিহাটি বিধানসভা কেন্দ্র থেকে আপনি এবারে প্রতিদ্বন্দ্বিতা করছেন, আপনার কাছে ব্যক্তিগতভাবে কতটা গুরুত্বপূর্ণ এই লড়াই? এটা ব্যক্তিগত লড়াই তো নয়, একেবারেই মতাদর্শগত লড়াই, রাজনীতির লড়াই। তৃণমূল বিজেপি যেভাবে গোটা দেশটাকে, রাজ্যটাকে শেষ করে দিয়েছে, তার বিরুদ্ধে লড়াই। এখানে ব্যক্তির কোনো ব্যাপার নেই। হাজার হাজার লাখো লাখো মানুষ যাদের দুবেলা দুটো খাবার নেই, মাথার উপর ছাদ নেই, হাতে একটা স্থায়ী কাজ নেই, তাদের এই অধিকারটা ফিরিয়ে দেওয়ার জন্য লড়াই, সেই লড়াই আমরা লড়ছি। আপনি প্রচারে যাচ্ছেন, প্রচার করতে গিয়ে কি প্রতিক্রিয়া পাচ্ছেন মানুষের কাছে? পুরো পরিষেবা বেহাল পানিহাটি, জঞ্জাল জমে থাকে, জল জমে থাকে, কাঁচা রাস্তা, এত বড় এতদিন ধরে চলা মিউনিসিপ্যালিটি, কাঁচা রাস্তা, কিন্তু পরিশ্রুত পানীয় জল যেটা 24 ঘন্টার পাওয়ার অধিকার আছে সবার, সেইটার ব্যবস্থা নেই। ঘরে ঘরে জলের মিটার আছে, কিন্তু জল নেই, ভালো পরিশ্রুত জলটা নেই। এলাকার স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, 10 জন 15 জন 20 জন করে স্টুডেন্ট থাকছে। এলাকায় এত শিল্প তালুক ছিল, এত জমি ছিল, কিন্তু সেই সমস্ত কারখানা বন্ধ হয়ে গেছে। সেখানে নতুন করে শিল্প তৈরি হওয়া, কাজ পাওয়ার যে সম্ভাবনা ছিল, সেটা এখন নেই। তাহলে এই পরিস্থিতিতে আসলে মানুষ বামপন্থার ওপর ভরসা রাখতে চাইছেন বলে আমাদের মনে হয়। মানুষের কাছে যখন যাচ্ছেন, মানুষ আপনাদের কি বলছে? মানুষ আমাদের এই কথাগুলোই বলছেন যেগুলো আমি আপনাকে বললাম। আমরা একটা QR কোড করেছিলাম যে আপনার সমস্যা আমাদের জানান। মানুষ এই পুরো পরিষেবার ঘটনা হোক, বা হচ্ছে যে এখানে নতুন করে শিল্প তৈরি হওয়ার কথা হোক, এই সমস্ত ঘটনা মানুষ আমাদেরকে বারংবার করে বলছেন যে এর একটা বিহিত চাই। অভয়ার ঘটনার পর এই কেন্দ্রের একটা এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ চর্চায়, এবং এই কেন্দ্র থেকে এই অভয়ার যে মৃত্যু বা এই যে একটা আবেগ, এটা কি এবারের বিধানসভা নির্বাচনে প্রভাব ফেলবে বলে আপনার মনে হয়? নারী নিরাপত্তার প্রশ্ন যদি বিধানসভা নির্বাচনে ইস্যু না হয়, তাহলে কোনটা ইস্যু হবে? যে পশ্চিমবঙ্গে মহিলা মুখ্যমন্ত্রী, কিন্তু মহিলাদের সম্মান বলে কিছু অবশিষ্ট নেই। সেখানে পার্ক স্ট্রিট, কামদুনি, খড়জুনা, রানীনগর, গেদে, কাটোয়া, ধূপগুড়ি, হাঁসখালি, আরজিকর, সাউথ কলকাতা ল কলেজ, আরো অনেক ঘটনা আছে যেগুলো বলতে পারলাম, কারোর শাস্তি হয়নি। একই রকম ভাবে আমার দেশেও হাথরাস, উন্নাও, কাঠুয়া
আমার ঘটনায় কারুর শাস্তি হয়নি। আমার দেশের মহিলা অ্যাথলিটরা মেডেল এনে দিয়েছেন, দেশকে গর্বিত করেছেন, তাদের সাথে বিজেপির নেতারা যে ব্যবহার করেছেন, যে নির্যাতন করেছেন, কারোর তো কিছু শাস্তি হয়নি। ফলে যা তৃণমূল তাই বিজেপি। নারী নিরাপত্তার প্রশ্ন এটা আজকে দিনের আলোর মতো পরিষ্কার, কেউ ওকে ডিফেন্ড করতে পারছে না। এ ওকে কামদুনি দেখাচ্ছে, ও ওকে কাঠুয়া দেখাচ্ছে। ফলে এর বিরুদ্ধে যদি মানুষের ভালোভাবে বেঁচে থাকার কথা বলতে হয়, মহিলাদের নিরাপত্তার কথা বলতে হয়, তাদের সম্মানের কথা বলতে হয়, তাহলে বামপন্থীদেরকে লাল ঝান্ডাকেই বেছে নিতে হবে। কিন্তু আপনি মহিলাদের নিরাপত্তার কথা বলছেন, মহিলাদের সম্মানের কথা বলছেন, অথচ এই মহিলা মুখ্যমন্ত্রী তো লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন। বহু মহিলা মা বোনেরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তারা সেই ভাতা নিচ্ছেন, এবং স্বাস্থ্যসাথী কার্ড যেটা, সেটাও তো বাড়িতে একজন মহিলারই নামে। তাহলে সেখানে তো মহিলাদের সম্মান দেওয়া হচ্ছে, আপনারা বলছেন নারী নিরাপত্তা নেই। সরকারি স্বাস্থ্য প্রকল্প বা ভাতা এগুলো সমস্ত রাজ্যের সরকার দেয়, তাদের অধিকার। কিন্তু সেইটা দিচ্ছি বলে আমাকে ভোট দিতে হবে, এই গিভ অ্যান্ড টেক পলিসি আগের কোনো সরকার করে। বামফ্রন্ট সরকার তো স্কুলে সাইকেল দিয়েছে। বামফ্রন্ট সরকার তো পশ্চিমবাংলায় বেকার ভাতা চালু করেছিল অধিকার বোধে, যে আমি চাকরি দিতে পারছি না বলে আপাতত বেকার ভাতা দিচ্ছি, যবে চাকরি দিতে পারবো তবে আর বেকার ভাতার প্রয়োজন হবে না। বামফ্রন্ট চালু করেছিল এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, কার্ড হওয়া, আমার নামে কার্ড, আমার বাড়িতে চিঠি আসতো যে অমুক জায়গায় অ্যাপয়েন্টমেন্ট লেটার, অমুক জায়গায় ইন্টারভিউ আছে, যেতে হবে। সে মানুষ যেতেন, চাকরি পেতেন, আর বেকার ভাতার প্রয়োজন হতো না। এখন যারা বেকার ভাতা পাচ্ছেন, 5 বছর পর আর বেকার ভাতা থাকবে কিনা জানা নেই। কারণ এর আগে একটা প্রকল্প 2013 সালেই যুবক যুবতীদের নিয়ে চালু হয়েছিল, সেটার কি অবস্থা এখন তৃণমূলের নেতারা মুখেও বলছেন না সেই প্রকল্পটার। তাহলে এই যে গত 5 বছরে বেঙ্গল বিজনেস সামিটে কটা ইট করলো, কটা শিল্প হলো, আগামী 5 বছরে কটা হবে কেউ জানে না। কিন্তু তাহলে যে যারা এই ভাতা নিয়ে যাচ্ছেন, তাদের ভবিষ্যৎ কি হবে, তাদের পরিবার কি হবে, তাদের ভালোভাবে বেঁচে থাকা কি হবে, তাদের ছেলেমেয়ের পড়াশোনার কি হবে, বাবা মার চিকিৎসার কি হবে, সেই প্রশ্নের উত্তর তো নেই। এতগুলো মুখ্যমন্ত্রীর প্রকল্প, কন্যাশ্রী, যুবশ্রী, বিভিন্ন শ্রী, বাংলার যারা অল্প বয়সী মেয়েরা তাদের বিবাহের জন্য টাকা দিচ্ছেন মুখ্যমন্ত্রী, তো সেখানে তো নারীদের একটা বিশাল জায়গা তো। সুরক্ষা বলে কিছু নেই। ভাতা মানে সুরক্ষা নয়, ভাতা মানে সরকার তার মানুষকে দিচ্ছে। সে বামপন্থীরা এলেও দেবে, অতীতের বামপন্থী সরকার দিয়েছে, ভবিষ্যতেও বামপন্থীরা এলে দেবে। কেরালায় তো বিনামূল্যে গ্রাজুয়েশন অব্দি পড়াশোনার ব্যবস্থা বামফ্রন্টের সরকার ওখানে যা আছে চালু করেছে। সেটা পশ্চিমবাংলায় তো বামপন্থীরা এলে দেবে। কিন্তু মহিলাদের সম্মান রক্ষার ক্ষেত্রে পশ্চিমবাংলায় কি জায়গায় দাঁড়িয়ে, একটা কোনো ঘটনায় তো অপরাধীর শাস্তি হয়নি। গোটা ভারতবর্ষে কোনো এই নারীদের নির্যাতনের প্রশ্নে কোনো অপরাধীর শাস্তি হয়নি। আমরা এই জায়গাটায় যেতে চাইছি যে আমি সরকারের থেকে কিছু সাহায্য পাই, সেটা আমার অধিকারে আমি পাই, আমাকে কোনো একজন দুজন দয়া বা করুণা করছে, কিন্তু আমার নিরাপত্তার প্রশ্ন সেইটা সরকার দেখছে না কেন? ফলতন্ত্র, আপনার কি মনে হয় এই যে ভাতা রাজনীতি এবং তার পরিপ্রেক্ষিতে মানুষের যে আনুগত্য, সেটাই কি তৃণমূলের ভোট স্ট্র্যাটেজি? আনুগত্য, আপনি গত 3টে নির্বাচনে তৃণমূলের ভোট আর তার বিরোধী ভোটটা দেখুন, বিরোধী অংশের ভোট বেশি আছে। তাহলে আনুগত্য ওইভাবে হিসেব করা যায় না। ওইটা একটা ফুলিয়ে ফাঁপিয়ে বেলুনকে ব্যবহার করা হয়, কোনো কোনো মিডিয়াকে ব্যবহার করা হয় যে ভাতা দিচ্ছি তাই ভোট পাচ্ছি। ব্যাপারটা আদৌ তা নয়। এরকম সমস্ত সরকার ভাতা দেয়। তৃণমূলটা যেদিন চলে যাবে, যেদিন লাল ঝান্ডার সরকার হবে, তারাও ভাতা দেবে, কিন্তু এইটা প্রচার করবে না যে ভাতা দিচ্ছি তাই ভোট দাও, নট দ্যাট। এইটা মানুষকে খারাপ জায়গায় নিয়ে যাবে। ভাতা পাওয়া মানুষের অধিকার। আপনি রেশন পাচ্ছেন বলে কি কোনো নির্দিষ্ট কাউকে ভোট দেন? না। আপনি রাস্তায় হাঁটতে পারছেন বলে নির্দিষ্ট কাউকে ভোট দেন? না তো। পাকা রাস্তা হওয়া, রেশন পাওয়া, এগুলো আপনার অধিকারের মধ্যে পড়ে, সাধারণ মানুষের অধিকারের মধ্যে পড়ে। ভোট কাকে দেবো না সেটাও মানুষের অধিকারের মধ্যে পড়ে। একটু অভয়ের কথা আসি। আপনার প্রতিপক্ষ হচ্ছেন একজন শোকস্তব্ধ মা, যে মা তার মেয়ের এরকম নৃশংস মৃত্যুর জন্য আর্তি জানিয়েছেন বারবার, কখনো রাজ্য সরকারের কাছে, কখনো কেন্দ্রীয় সরকারের কাছে, কিন্তু সাড়া মেলেনি। এবং যেটা প্রথম থেকে যার দাবি ছিল উই ওয়ান্ট জাস্টিস, সেই জাস্টিসও আসেনি এখনো পর্যন্ত। আজকে সেই শোকস্তব্ধ মা আপনার প্রতিপক্ষ একটি দলের প্রার্থী হয়েছেন। এক্ষেত্রে আপনার রাজনৈতিক যে লড়াইটা, সেটা ঠিক কতটা চ্যালেঞ্জ? গোটা বাংলার মানুষ জানেন, গোটা ভারতবর্ষের মানুষ জানেন, পৃথিবীর মানুষ জানেন যে রাজ্য সরকার যেমন এই তদন্তকে ধামাচাপা দিতে চেয়েছিল, কেন্দ্রীয় সরকার যদি চাইতো তাহলে এই ঘটনার তদন্ত এতদিনে হয়ে যেত, সেটা হয়নি। শ্রীমতী রত্না দেবনাথ সিবিআই এর কাছে 50টা প্রশ্ন করেছিলেন, সেই প্রশ্নের উত্তর কিন্তু আজও আসে। সিবিআই কেন হলফনামা বদলে ফেললো, সেই প্রশ্নের উত্তর আজও আসে। স্বরাষ্ট্রমন্ত্রী কেন এই ধরনের একটা বিরলতম অপরাধের ঘটনায় পরিবারের সাথে তারা চিঠি লেখা সত্ত্বেও এসে দেখা করতে পারলেন না,
সেই প্রশ্নের উত্তর এখনো আসেনি। আমরা সেই প্রশ্নের উত্তর চাই। আমরা মানে শুধু আমরা এখানে রাজনীতির লোকেরা তা না। পানিহাটি ট্রাফিক মোড়ে যখন রাত দখল হয়েছিল, কি শ্যামবাজারে হয়েছিল, কি মুম্বাইতে হয়েছিল, কি লাস ভেগাসে হয়েছিল, তখন তার মধ্যে কোনো রাজনীতি ছিল না। আমরা যেদিন গাড়ি আটকেছিলাম তখন আমরা জানতাম না কে কোন রাজনীতির লোক না লোক। ইন্টারভিউ চলাকালীন যদি খবর পাই যে এখানে আরেকটা ঘটনা ঘটছে, আমরা আবার যাব, গাড়ি আটকাবো, রাত দখল করবো। আমাদের প্রতিবাদের অধিকার আমাদের থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। এবং বাকি কেন্দ্রের সরকার, রাজ্যের সরকার কাজ করছে না, আপনি চোখের সামনে দেখছেন। কিন্তু আমরা গ্যারান্টি করছি, চ্যালেঞ্জ করছি যে ওই ফাইলটা প্রয়োজন হলে কবর থেকে তুলে এনে আমরা ওই অপরাধীদের শাস্তি দেব। এটা আমাদের চ্যালেঞ্জ। কি করে শাস্তি দেবেন? তথ্য প্রমাণ যেখানে লোপাট হয়ে যায়, যেখানে সিবিআই প্রমাণ লোপাট যারা করেছে তাদেরকেও তো শাস্তির মুখে পড়তে হবে। এখন যারা তথ্য প্রমাণ লোপাট করেন তাদের প্রমোশন হয়, কেউ রাজ্যসভার সাংসদ হন, কেউ এই হন ওই হন। এটা এখনকার ন্যারেটিভ। বামপন্থীদের যখন ক্ষমতা বাড়বে বিধানসভার ভেতরে, তখন তাদের শাস্তি পেতে হবে, সেটা সেই সময় ন্যারেটিভ। এই অভয়ার আন্দোলন, যে আন্দোলনের জন্য যেদিন এই ঘটনা ঘটে আপনারা গাড়ি আটকেছিলেন, যার ফলে এই যে ঘটনাটা সেটা এতটা প্রচার পেয়েছিল, কারণ আমরা জানি যে বহু ঘটনা ঘটে যেগুলো প্রচারের আলোতে আসে না। আরজি কর কাণ্ডের এই ঘটনা প্রচারের আলোতে এসেছিল, আন্তর্জাতিক স্তরে প্রচারের আলোতে এসেছিল। কিন্তু আজকের দিনে যেটা প্রশ্ন, আপনাকে এই আন্দোলনের জন্য, আপনার সড়ক কণ্ঠের প্রতিবাদের জন্য আপনাকে জেল খাটতে হয়েছিল। আমরা আমাদের লড়াইটা জানি। সেদিনও যখন আমরা গাড়ি আটকেছিলাম কি রাত দখল করেছিলাম, শুধু আমরা করেছিলাম তা তো নয়। ডাক্তারবাবুরা, জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তাররা, আরো সাধারণ মানুষ, সামান্য একটা চাকরি করেন কি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন, ব্যাপক ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে চাকরির জায়গায় বসের গালমন্দ শুনেও তারা সারা রাত অবস্থানে থেকে আবার ভোরবেলা উঠে বাড়ি গিয়ে অফিস গেছেন, আবার অফিস থেকে এসে অবস্থান করেন। খুব কঠিন জীবন ছিল সেটা। ডাক্তারবাবুদের পানিশমেন্ট পোস্টিং হয়ে গেল, অন ডিউটি চলাকালীন তাদেরকে লালবাজারে ডেকে পাঠানো হলো। কি ভয়ঙ্কর যন্ত্রণার মধ্যে সেই সময় ডাক্তারবাবুরা দিন কাটিয়েছেন তারা জানেন, আমরা চোখের সামনে দেখেছি। তো সাধারণ মানুষ সামান্য একটা কাজ করেন, হয়তো চাকরি চলে গেল এই আন্দোলন করতে গিয়ে, তাও কিন্তু আন্দোলনের রাস্তা থেকে সরে আসেন। গোটা পৃথিবীর মানুষ ভেবেছিলেন যে এইটার বিচার করতে হবে, এরকম একটা ঘটনার বিচার হোক যেটা দেখিয়ে দুষ্কৃতীদের আমরা বলতে পারবো যে ভয় পাও ভাই, অপরাধের কিন্তু বিচার হবে। সে সরকারের অপদার্থতার জন্য কেন্দ্রীয় সরকার এই রাজ্যের সরকারকে সাহায্য করলো বলে সেটা হলো না। কিন্তু আমরা রাস্তা ছাড়ি। আমার এক বন্ধুয়ের মাঝে বিদেশ থেকে ফোন করেছিল আমাকে, এই আন্দোলনের সময় তার সাথে আলাদা, এখনো তার হোয়াটসঅ্যাপে টিভিতে লেখা আছে, তোমার ভয় নাই, রাজপথ ছাড়িনি। তাহলে রাজপথ আমরা ছাড়িনি, কিন্তু যে অপরাধীরা এখনো বুক ফুলিয়ে হেঁটে বেড়াচ্ছে তাদেরকে রাজপথ ছাড়া করার জন্য আমরা লড়ে যাচ্ছি। অভয়ের মা রত্না দেবনাথ, যিনি বিজেপির প্রার্থী হয়েছেন আপনারই এই পানিহাটি বিধানসভা কেন্দ্রে, তিনি বলছেন যে তার মেয়েকে রাজনৈতিক মঞ্চে ব্যবহার করেছেন। আপনারা উত্তর দেবেন? যে কোনো একটা রাষ্ট্রীয় সন্ত্রাস, একজন সরকারি হাসপাতালের ভেতরে একজন ডাক্তার কাজ করছেন, তার ভেতরে তার সাথে কি ঘটনা ঘটে গেল এখনো কিন্তু আমরা জানতে পারি না। এক্স্যাক্টলি কি হয়েছিল আমরা এখনো জানতে পারিনি। আমরা আন্দাজে বলছি কিছু, পারিপার্শ্বিকের ভিত্তিতে বলছি কিছু। তাহলে একটা সরকারি স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে ঘটে যাওয়া এরকম একটা ঘটনা, তার বিরুদ্ধে যে মানুষ প্রতিবাদ করছে সেটা তো রাজনৈতিক প্রতিবাদ বটেই। কোনো দল নিজস্ব প্রতিবাদ নয়, কিন্তু রাজনীতি তো বটেই। আপনি তো ওই ব্যবস্থাটার বিরুদ্ধে কথা বলছেন, বা আমি সেই ব্যবস্থার বিরুদ্ধে কথা বলছি। আমি একটা রাজনীতি করি, আপনি ধরে নিন আমার বিরোধী রাজনীতিই করেন, কিন্তু আপনিও জাস্টিসের কথা বলছেন, আমিও জাস্টিসের কথা বলছি। ওই ব্যবস্থাটার বিরুদ্ধে, ইনজাস্টিসের বিরুদ্ধে যে জাস্টিসের লড়াই, সেটা তো অবশ্যই রাজনৈতিক। অভয় মা আজকে বলছেন যে জাস্টিস পাওয়ার জন্যই তিনি আজকে এই রাজনৈতিক দলে যোগদান করেছেন এবং প্রার্থী হয়েছেন। সেটা তার ব্যক্তিগত ব্যাপার। যে কেউ রাজনীতিতে আসতে পারেন, যে কেউ তার পছন্দ মতো পদক্ষেপ নিতে পারেন, এটা তার ব্যক্তি স্বাধীনতা। খেলা, আত্মসমর্পণ না সেটিং, কি উত্তর দেবেন এই ঘটনার? কোন ঘটনা? এই যে অভয়ের মায়ের রাজনীতিতে যোগদান। শ্রীমতী রত্না দেবনাথ কেন রাজনীতিতে যোগদান করেছেন সেটা নিয়ে আমাদের কিছুই বলার নেই। কিন্তু আমরা তৃণমূল এবং বিজেপি দুই দলকে নারী নির্যাতনের ঘটনায় অভিযুক্তদের বাঁচানোর জন্য সমানভাবে দোষী করছি। ফলে সেই ঘটনার বিরুদ্ধে বিজেপির যে মতাদর্শ, তৃণমূলের যে চুরি ছিনতাই রাজনীতি, তার বিরুদ্ধে আমাদের আজীবন লড়াই থাকে।
অরবিন্দ, আমি একটু অন্য প্রসঙ্গে যাচ্ছি যে নিশ্চিতভাবে এখানের আবেগকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় রাখা হয়েছে বলে এটা একটা পানিহাটি আজকের দিনে অত্যন্ত হাই ভোল্টেজ কেন্দ্র, কিন্তু আবেগের পাশাপাশি উন্নয়নটা একটা অনেক বড় ফ্যাক্টর। তো আপনার কি মনে হয় যে যে প্রার্থী এখানে জিতুন, সেটা আপনি হন বা তৃণমূল প্রার্থী হন বা আপনাদের নেত্রী হন, এখানে আবেগ এবং উন্নয়ন কি সমান তালে চলবে? উন্নয়ন তো এই কদিনে খালি তৃণমূলের কাউন্সিলরদের হয়েছে, তাহলে শুধু সেই মানুষের উন্নয়ন হবে আর গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষ জলের তলায়, জঞ্জালের তলায় চাপা পড়ে থাকবেন, এইটা হবে? যার ভোট তার এজেন্ডায় ভোট হবে, তার দুবেলা দুমুঠো খাবার চাই, তার হাতে একটা কাজ চাই, তার মাথার উপরের ছাদ চাই, তার একটা ভালো রাস্তা চাই, জঞ্জাল মুক্ত শহর চাই, 24 ঘন্টার পরিশ্রুত পানীয় জল চাই। এই কথাই আমরা বলি। অভয় মায়ের এই যোগদানকে অনেকে বলছেন সহানুভূতি রাজনীতি, আপনি কি বলবেন? আমি কিছুই বলবো না, রাজনীতিতে যে কেউ যোগদান করতে পারেন, তার ব্যক্তিগত ইচ্ছা। এই রাজ্যে এক সময় ছিল বাম প্রধান শক্তি এবং আপনি যে কেন্দ্রে রয়েছেন সেই কেন্দ্রেও কিন্তু একটা সময় এটা একটা বামেদের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুর্গ ছিল। কিন্তু পরবর্তীকালে 2011 সালের পর থেকে যে পরপর নির্বাচনগুলো হয়ে এসেছে, আমরা দেখেছি যে বামেরা এখানে সেই রকম ভাবে ফল করতে পারেনি। প্রধান দুর্বলতাটা কোথায়? বামেদেরকে বিধানসভার থেকে দূরে রাখতে চাওয়াটা একটা ষড়যন্ত্র সিঙ্গুর নন্দীগ্রামের সময় থেকে হয়ে এসেছে। ইডি সিবিআই কে দিয়ে তৃণমূলের দুর্নীতিগ্রস্ত নেতাদের জেলে ঢুকিয়ে দেবো বিজেপির নেতারা বলেছে। ফলে মানুষ ভেবেছিলেন তাই তো, ওরা তো কেন্দ্রীয় সরকারে রয়েছে, ওরা ইডি সিবিআই কে দিয়ে তো জেলে ঢুকিয়ে দিতে পারে, কিন্তু পারলো কি? পারলো না। ফলে এই যে বোকা বানানো, একদিন দুদিন বোকা বানানো যায় আমাকে আপনাকে, সবসময় তো পারা যাবে না। তাহলে আমরা যখন সেই সেটিং এর কথা বলেছিলাম যে তৃণমূলের চোরেদেরকে বিজেপি দলে নিয়ে নিয়েছে, নারদার ভিডিও বিজেপির অফিসিয়াল ওয়েবসাইট থেকে মুছে গেছে, কারণ শুভেন্দু অধিকারী দলে যোগদান করে ফেলেছেন, শঙ্কুদেব পান্ডা দলে যোগদান করে ফেলেছে, ফলে নারদা নিয়ে বিজেপি কিছু বলতে পারছে না। ফলে এই ধরনের সেটিং এর রাজনীতির কথা আমরা বলেছিলাম, মানুষ বলেছিলেন আরেকটু দেখে গেলে হয় না বাবা, এত তাড়াতাড়ি বলছো। সেই মানুষই আজকে বলছেন যে হ্যাঁ সেটিং তো আছেই। তাহলে যাদের জেলে থাকার কথা ছিল দুর্নীতির অভিযোগে, তারা এখন সবাই পাড়ায় পাড়ায় বেরিয়ে পড়েছেন, তৃণমূলের ক্যান্ডিডেট হয়ে বাড়ি বাড়ি প্রচার করছে। তাহলে বিজেপি যদি এই সাহায্য না করতো তারা প্রচার তো করতে পারতেন না। তাহলে এই সেটিং এর রাজনীতির বিরুদ্ধে বামপন্থীরাই একমাত্র অপশন, এই কথা মানুষ বলছে। তখন কোভিড এসেছিল, তখন রেড ভলেন্টিয়ার্সদের যে পারফরমেন্স সেটা আমরা দেখেছি। অভয়ের আন্দোলনের সময় যে বামেদের যে লড়াই সেটাও আমরা দেখেছি। সবসময় বামেরা এই লড়াইতে। এসএসসি ডিএ আন্দোলনের ক্ষেত্রে বাম আইনজীবী যাদের, তাদের আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা দেখেছি, কিন্তু প্রশ্ন আবার সেখানে, তাহলে বামেরা কেন ক্ষমতায় নেই? বামেরাই তো আছে রাস্তার লড়াই, রাস্তার লড়াইতে থাকতে থাকতেই ক্ষমতার লড়াই হয়। শুধু টিভিতে মিডিয়াতে দিয়ে যারা মানুষকে সমর্থন পেয়ে তারা ক্ষমতায় এলেন, তারা কি করলেন এই প্রশ্ন মানুষ করছে। মানুষ যে ভরসা করেছেন এটা তো বাস্তব, কিন্তু মানুষ বামপন্থীদের বিধানসভা থেকে দূরে সরিয়ে রেখে বিধানসভায় আলোচনাটা কি হচ্ছে যে প্রধানমন্ত্রী বেশি ধর্ম, এই মুখ্যমন্ত্রী বেশি ধর্ম মানেন না বিরোধী দল নেতা বেশি ধর্ম। তাহলে বিধানসভার বাজেট অধিবেশনে আলোচনা হতে হবে কাজ, খাবার দাবার, রাজ্যের উন্নয়ন, হাসপাতাল, ব্রিজ, রাস্তাঘাট, এগুলো নিয়ে। আপনি বাজেট অধিবেশনে এই আলোচনা দেখতে পাচ্ছেন না। সেই কারণেই আমরা বলছি যে বামেদের বিধানসভায় আনার প্রয়োজন রয়েছে। কারণ স্কুল যদি বন্ধ হয়ে যায়, মিড ডে মিলের খাবার যদি না থাকে, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম তারা কি শিখবে, কি জানবে? এইগুলোর জন্য বামেদের বিধানসভার ভেতরে যাওয়ার প্রয়োজন রয়েছে। একেবারে প্রশ্ন একটা আসছে যে সিপিআইএম যে পার্টিটা, সেখানে বয়স্কদের প্রাধান্য এবং যুবদের বঞ্চনা, সেই বঞ্চনার পরিপ্রেক্ষিতে একটা ঘটনা আমরা দেখেছি যে প্রতিকুর রহমান তিনি যোগদান করলেন তৃণমূলে এবং তিনি বর্তমানে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র। তাহলে সত্যি কি বামেরা বঞ্চিত? বামেদের নিয়ম, সিপিআইএম এর প্রতি 3 বছর অন্তর অন্তর আমাদের পার্টি কনফারেন্স হয়, সেখানে সমস্ত পার্টি কমরেডরা মিলে ঠিক করেন তাদের এলাকার নেতা, জেলার নেতা, রাজ্যের নেতা কে হবে। গণতান্ত্রিক ব্যবস্থা। যে দলটার কথা আপনি বললেন 98 সালে তৈরি হওয়ার পর থেকে তার সর্বভারতীয় সভাপতি আর রাজ্য সভাপতির বদল হয়, একই মানুষ রয়ে গেছে। ওরা গণতন্ত্রের কথা শেখাবে আমাদের? এ হতে পারে না। বিজেপি তৃণমূলে কোনো গণতন্ত্র নেই। বিজেপি বলতেই আপনার কোন দুটো নাম প্রথম মনে পড়ে? নরেন্দ্র মোদী, অমিত শাহ। তাদের চুলের রং, তাদের বয়স কত? আর এখানে মীনাক্ষী, দীপশিতা, সৃজন, শতরূপ, তাদের বয়স কত? তাহলে বামপন্থীরা প্রজন্মের পর প্রজন্ম ধরে নতুন প্রজন্ম তৈরি করেছে, তৈরি করেও যায়। তৃণমূল বিজেপি সেটা পারবে না বলেই ওদের হচ্ছে যে এই কথা ওই কথা হাবিজাবি কথা বলে আসল এজেন্ডাকে ধামাচাপা দিতে হয়।
সে পাকা চুল কাঁচা চুল হোক কি দলের অভ্যন্তরীণ মনোভাব। তাহলে আপনি কি বলছেন যে প্রতীকপুরের মাধ্যমে এই যে যুবদের বঞ্চনার কথা তুলে আনা, এটাও কি তৃণমূলের একটা স্ট্র্যাটেজি? তৃণমূলের যুবদের বঞ্চনার কথা যে কেউ তুলে আনতে পারেন, আমার কোনো অসুবিধা নেই। ওদের তো মাঝে মধ্যেই বঞ্চনা নিয়ে কেউ মিডিয়ায় কাঁদতে থাকে, কেউ ঝগড়া মারামারি করতে থাকে, কেউ রাজনীতি থেকে সন্ন্যাস নিয়ে নিতে থাকে ক্যান্ডিডেট না হলেই। ওদের মধ্যেই সব হয়, এগুলো বামপন্থী রাজনীতিতে নেই, কখনো নেই। মাঝে খুব রটালেন মিডিয়ার কিছু লোকজন, আরে অমুক তো প্রার্থী হলো না, তাহলে কি এবার অন্য কিছু হবে? তারপরে ওই যে অমুক যে প্রার্থী হলো না, তাকে দেখা যাচ্ছে সে প্রচারের মিছিলে যাচ্ছে, বুথে বুথে যাচ্ছে, লিফলেট দিতে যাচ্ছে, তখন আবার সেই মিডিয়াই খবর করলো, যাই দেখো ক্যান্ডিডেট না হয়েও কিভাবে প্রচারের সামনে আছে। ফলে এইটা বামপন্থী রাজনীতিতে খুব স্বাভাবিক ঘটনা। আজকে আমি প্রার্থী হব, কালকে অন্য কেউ প্রার্থী হবে, কিন্তু আমরা কাজ করে যাবো, যেটা তৃণমূলে হয় না। প্রার্থী না হলেই তার এত বুকে ব্যথা, দম বন্ধ, অক্সিজেন কম, অন্য দলে যাওয়া, আবার ক্যান্ডিডেট হওয়া, এগুলো বামপন্থী রাজনীতিতে আপনি পাবেন। আমাদের শিক্ষা অন্যরকম, আমাদের রুচি অন্যরকম। এই নির্বাচন যুদ্ধ, এটা কি বামেদের অস্তিত্ব যুদ্ধ বলে আপনি মনে এই করেন? নির্বাচন বাংলার মানুষের বাঁচানো নয়, বাংলার মানুষের বাঁচালো। এই নির্বাচনে বাংলার মানুষ জিতবেন কি হারবেন সেটা গুরুত্বপূর্ণ, কারণ বাংলায় কাজ নেই। পরিযায়ী শ্রমিকের যন্ত্রণা আপনি দেখছেন, নারী নিরাপত্তার সমস্যা আপনি দেখছেন, স্কুল বন্ধ হয়ে যাওয়ার সমস্যা দেখছেন, বেসরকারি স্কুল কলেজে পড়াশোনার খরচ কিভাবে বাড়ছে আপনি দেখছেন, বাজারে জিনিসপত্রের দাম কিভাবে বেড়ে যায় আপনি দেখছেন। তাহলে মানুষ বাঁচবে কি করে, খাবে কি, ভবিষ্যতের জন্য বাঁচিয়ে রাখবে কি? তাহলে এই নির্বাচনটা আসলে বাংলাকে বাঁচানোর নির্বাচন, আর বাংলাকে বাঁচাতে একমাত্র লাল ঝান্ডাই পারবে, তৃণমূল বিজেপির সেটিংটাকে বাদ দিয়ে। সিঙ্গুর, নন্দীগ্রাম, জ্ঞানেশ্বরী ঘটনা, কিষাণজি হত্যা, এগুলোকে আপনি কিভাবে দেখেন? এগুলো আর এখন দেখি না, কারণ ওইগুলো সেই সময় ষড়যন্ত্র করা হয়েছিল বামেদের বিরুদ্ধে ব্যবহার করার জন্য। এখন আবার ওইগুলোকে টেনে নিয়ে আসার কোনো কারণ নেই। এখন যে ষড়যন্ত্র হচ্ছে তার বিরুদ্ধে আক্রমণটা করে যেতে হবে বামেদের, এইটাই আমাদের কথা। আর সেই সময়ের যা ঘটনা, ধীরে ধীরে যখন খাতা খুলবে, ষড়যন্ত্রের মুখোশ উন্মোচন হবে, তখন হবে। কিন্তু যে 250 কর্মীর লাশ আমরা সেই সময় ষড়যন্ত্রের জন্য বয়ে চলেছি, সেই প্রতিটা লাশের হিসেব নিশ্চিতভাবে আমরা ওই অপরাধীদের থেকে বুঝে নেব। সবশেষে মানুষ আপনাকে কেন ভোট দেবে? মানুষ ভোট দেবেন এখানের অব্যবস্থার বিরুদ্ধে, আমাকে ভোট দেবেন না, কাস্তে হাতুড়ি তারাই ভোট দেবেন। কেন দেবেন? কাস্তে হাতুড়ি তারা যখন এখানে ছিল, তখন এখানে পুরো পরিষেবা মানুষের ভালোভাবে বেঁচে থাকার মতো ছিল। কাস্তে হাতুড়ি তারা যখন ছিল, তখন রাস্তাঘাট উন্নত ছিল। কাস্তে হাতুড়ি তারা যখন ছিল, তখন জিনিসপত্রের দাম কম ছিল। কাস্তে হাতুড়ি তারা যখন ছিল, তখন আপনার বাড়ি তৈরি কি বাড়ির ওপর শেড দেওয়ার জন্য কাউকে কাটমানি দিতে হতো না। ফলে সেই শান্তির পরিবেশ, একজন কাউন্সিলর এই বিধানসভার মধ্যে গুলিতে খুন হয়ে গেলেন, এই পরিবেশ তো বামপন্থী রাজনীতিতে ছিল। আরেকজন কাউন্সিলর তিনি এই ধরনের একটা মব লিঞ্চিং ইত্যাদি ঘটনায় অভিযুক্ত, এই পরিবেশ তো পানিহাটিতে ছিল। ফলে ওই শান্তির পরিবেশ ফিরিয়ে আনার জন্য বামপন্থীদের কাস্তে হাতুড়ি দ্বারাই মানুষ ভোট দেবেন বলে আমরা বিশ্বাস করছি। মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সব থেকে বড় অভিযোগটা কি আপনার? চুরি, দুর্নীতি, স্বজন পোষণ, গোটা একটা প্রজন্মকে ধ্বংস করে ফেলা, হাজার হাজার চাকরি দুর্নীতি, গরু চুরি, কয়লা চুরি, বালি চুরি করে গোটা প্রজন্মের পর প্রজন্ম ধ্বংস হয়ে গেল, স্কুল বন্ধ করে দিয়ে। এবং সবচেয়ে বড় অপরাধ হচ্ছে বিজেপি RSS কে হাত ধরে এই পশ্চিমবাংলায় ভাগাভাগির রাজনীতি করতে টেনে আনা। কিন্তু আমরা যে বিভিন্ন মিটিং এ মিছিলে দেখছি, প্রতিদিন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বা অন্যান্য যারা প্রার্থী হয়েছেন, তারা তো বিজেপিকে আক্রমণ করছে। বাবুল সুপ্রিয়কে নিয়ে রাজ্যসভার সাংসদ করেছেন কেন, রাজ্যের মন্ত্রী করেছেন কেন, অর্জুন সিংকে দলে নিয়েছিলেন কেন, হুমায়ুন কবিরকে বিজেপি ফেরত অবস্থায় দলে নিয়েছিলেন কেন, রাজীব বন্দ্যোপাধ্যায়কে বিজেপি ফেরত অবস্থায় দলে নিয়েছিলেন। বিজেপির নেতাদের দলে আনতে ওর কোনো অসুবিধা নেই, বিজেপির বিরুদ্ধে বলেন কোন মুখে, নিজেও তো বিজেপির সাথে কোয়ালিশন সরকার চালিয়েছে। যদি বিজেপির বিরুদ্ধে এত কথাই ছিল, তাহলে বিজেপির নেতাদেরকে দলে টেনে এনে এত জামাই আদর করে রাখছেন কেন? কলকাতা একটা বাস্তব চিত্র আমাদের চোখে পড়েছে, সেটা হচ্ছে যে এই যে বিষয়গুলো আমাদের চর্চায় আজকের দিনে যেগুলো নিয়ে আমরা আলোচনা করি, সেগুলো মূলত একটু যারা কোর এরিয়ায় যারা রয়েছেন তাদের এগুলো আলোচ্য বিষয়। কলকাতা, মফস্বল বা আরো কিছু এলাকায় এগুলো বিষয়, কিন্তু প্রান্তিক মানুষ, একেবারে প্রান্তিক মানুষ, একদম গ্রামের মানুষ, যারা দিন আনে দিন খায়, যাদের এগুলো নিয়ে ভাবার মতো মানসিক অবস্থাও নেই, শুধু তাদের জীবন যুদ্ধের লড়াইটাই গুরুত্বপূর্ণ, যেখানে তাদের কাছে যদি 1,500 টাকার ভাতা আসে, সেই ভাতাটাই তাদের একটা অনেক বড় বিষয়।
তাদের কাছে কি এই সেটিং, এই দুর্নীতি, এই নারী সুরক্ষা এগুলো কি ইস্যু হতে পারে? কিন্তু তারা তো আমাদের একটা বিরাট অংশের ভোটার। 100% এগুলো তাদের কাছে ইস্যু। 2023 সালে 43,054 জন মহিলা পশ্চিমবাংলার মানচিত্র থেকে মুছে গেছে, মিসিং। তার মধ্যে চা বাগানের বন্ধ হয়ে যাওয়া কারখানার শ্রমিকের মেয়েও আছে। তাহলে সেইটা তার কাছে ইস্যু নয়? এই যে আমরা কাজ হচ্ছে না বলছি, 26টা 30টা করে চা বাগান বন্ধ হয়ে যাচ্ছে, সেই চা বাগানের শ্রমিকের কাজ নেই, এটাই তো তার কাছে ইস্যু। আজকে পশ্চিমবাংলার গ্রামে গ্রামে কাটমানির জন্য আবাস যোজনার বাড়ি তৈরি করা যাচ্ছে না, 100 দিনের কাজ বন্ধ হয়ে যাচ্ছে, এলাকায় কাজ না থাকার জন্য পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে চলে যেতে হচ্ছে, সেখানে বিজেপিদের নেতাদের উস্কানিতে মার খেয়ে মরে যেতে হচ্ছে। এইটাই তো তাদের কাছে ইস্যু হবে, সেই কথাটাই তো আমরা বারংবার বলছি। অবশেষে পানিহাটি বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী হিসাবে আপনি মানুষকে কি বলবেন? বামপন্থীদের জেতালে এই পানিহাটি এলাকায় যে পরিশ্রুত পানীয় জল প্রকল্প হওয়ার কথা সেটা হবে। এই এলাকার সব বন্ধ হয়ে যাওয়া, ছাত্রছাত্রী কমে যাওয়া স্কুলগুলো আবার খুলবে, নতুন উদ্যোগে তৈরি হবে, মিড ডে মিলে পুষ্টিকর খাবার হবে, ভালো রাস্তার জন্য কথা হবে, পুরো পরিষেবা উন্নত হবে। এলাকায় যত কারখানা ইত্যাদি রয়েছে, যার জমি এখনো সরকারের হাতে রয়েছে, সেখানে আবার নতুন করে শিল্প সম্ভাবনা তৈরি হবে, এলাকার জেলার ছেলেমেয়েরা কাজ পাবে। গুলি বোমা বন্দুকের রাজনীতি ছেড়ে দিয়ে শান্তির উন্নয়নের পানিহাটি তৈরি হবে, এটাই আমাদের কথা। অনেক ধন্যবাদ কলতন্দা। নমস্কার, আমরা কথা বললাম পানিহাটি বিধানসভা কেন্দ্র একটি অত্যন্ত হাই ভোল্টেজ কেন্দ্র, সেখানকার সিপিআইএম প্রার্থী কলতান দাশগুপ্তের সঙ্গে। তিনি বললেন যে এটা বামেদের লড়াই, রাজনৈতিক লড়াই, ঠিক তার পাশাপাশি সমগ্র বাংলার মানুষের একটা বিরাট বড় যুদ্ধ, যেটা 2026-এর নির্বাচন। সেই 2026-এর নির্বাচন, 2026-এর বিধানসভা নির্বাচন ভোট বাক্সে কি প্রভাব ফেলছে তার জন্য আমাদের আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। চোখ রাখুন ইমেজ বেঙ্গলে। এরকম বিধানসভা কেন্দ্রের বহু প্রার্থী যাদেরকে আপনারা দেখতে চান, যাদের কথা আপনারা শুনতে চান, জানতে চান, তাদেরকে আমরা আমাদের চ্যানেলে অবশ্যই নিয়ে আসবো আপনাদের সঙ্গে জনসংযোগ করে তোলার জন্য। ভালো থাকবেন, নমস্কার। ক্যামেরা অজিত দাসের সঙ্গে সাথী নিয়োগী দেশের রিপোর্ট, ইমেজ বেঙ্গল, পানিহাটি।